সবাই লাইভে যুক্ত হয়ে যাও। যারা যে গ্রুপে অ্যাড আছেন সব গ্রুপে বলে দেন, আপনাদের সেমিস্টারে যেগুলো গ্রুপ আছে সব গ্রুপে বলে দেন লাইভ শুরু হয়েছে। আজকে ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার 7 লাইভ ক্লাস করাবো। আপনাদের যারা ফার্স্ট সেমিস্টারে আছেন আপনাদের গ্রুপে বলে দেন যে লাইভ শুরু হয়েছে এবং লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ, আর কে কোন এটি থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন দয়া করে। আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু কমেন্টে জানাবেন। সবাই লাইভে যুক্ত হয়ে যাও। আর সবাই একটু বেশি বেশি শেয়ার করে দাও, যে যে গ্রুপে অ্যাড আছো, ফেসবুক যেগুলো গ্রুপে সবাই অ্যাড আছো শেয়ার করে দাও, যাতে সবাই যেন জানতে পারে লাইভ শুরু হয়েছে। লাইভ শুরু হয়েছে। আর কে কোন এরিয়া থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন, নিজ নিজ এটিএর নাম জানাবেন। আর কে কোন এরিয়া থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন, নিজ নিজ এটিএর নাম জানাবেন। আর কে কোন এরিয়া থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন। টিআই রিফাত, এটিআই হাটহাজারী চট্টগ্রাম, ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য। তৌফিক হাসান, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট তাজা রংপুর, ধন্যবাদ। আপনাদের রংপুর এটিআই এর যেগুলো গ্রুপ আছে, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ আছে, গ্রুপে দিয়ে দেন। আমি কিন্তু আগে রংপুর এটিআই ছিলাম, হ্যাঁ এখন বর্তমানে ঢাকা এটিআই আছে। এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট তাজা রংপুর, ধন্যবাদ। আপনাদের রংপুর এটিআই এর যেগুলো গ্রুপ আছে, হ্যাঁ গ্রুপে দিয়ে দেন। আমি কিন্তু আগে রংপুর এটিআই ছিলাম, হ্যাঁ এখন বর্তমানে ঢাকা এটিআই আছে। নুরনবী পিকে, হ্যাঁ অহনা ভুয়ান, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট বেগমগঞ্জ নোয়াখালী, ধন্যবাদ নোয়াখালী থেকে এটি যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ ভাইয়া রাফি। নুরনবী পিকে, সাজিব মিয়া, এটিআই রংপুর, ওকে। আপনারা যারা রংপুর এটিআই আছেন, হ্যাঁ আপনাদের রংপুর এটিআই যেগুলো মেসেঞ্জার গ্রুপ আছে আপনাদের সেমিস্টারের মেসেঞ্জার গ্রুপে লাইভটা শেয়ার করে দেন। অনেকে শেয়ার করতে জানে না, দেখো আমি দেখাচ্ছি, দেখা যায় কি এই যে এখানে, হ্যাঁ শেয়ার অপশন আছে, এই যে এখানে এখানে আপনাদের এই যে লিঙ্কটা কপি করবেন, দেন মেসেঞ্জারে ঢুকে যাবেন। আর সবাই অবশ্যই এখানে শেয়ার দিয়ে এখানে শেয়ার নাও, এখানে পোস্ট করে দিবেন। হ্যাঁ যেগুলো মেসেঞ্জার গ্রুপ আছে আপনাদের সেমিস্টারের মেসেঞ্জার গ্রুপে লাইভটা শেয়ার করে দেন। অনেকে শেয়ার করতে জানে না, দেখো আমি দেখাচ্ছি, দেখা যায় কি এই যে এখানে, হ্যাঁ শেয়ার অপশন আছে, এই যে এখানে। জি ভাই আপনার কথা অনেক শুনছি কিন্তু দেখা হয় নাই। হ্যাঁ ভাইয়া আমি চতুর্থ পর্বে থাকা অবস্থায় ঢাকা ট্রান্সফার নিয়ে আসছি, থাকলে হয়তো বা দেখা হইতো। সজীব ঈশ্বরদী, হ্যাঁ নুরনবী স্যার কেমন আছেন আপনি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি ভালো আছেন? আয়শা কি আইসি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা, আমাদের প্রতিষ্ঠান। ওকে, আর যারা লাইভে যুক্ত হয় নাই আপনাদের ফ্রেন্ড তাদেরকে জানাই দেন যে লাইভ শুরু হয়েছে আজকের ফার্স্ট সেমিস্টার। হ্যাঁ ওকে, শুরুতে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ আরাফাত, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট তাজা রংপুরে আমি ছিলাম প্রথম থেকে তৃতীয় পর্ব পর্যন্ত। দেন চতুর্থ পর্বে এসে আমি ঢাকা ট্রান্সফার নিয়েছি, বর্তমানে আমি আছি শেরেবাংলানগর ঢাকা আইটিএ। আমার নাম মোহাম্মদ আরাফাত। আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 লাইভ ক্লাস। হ্যাঁ, যারা ফার্স্ট সেমিস্টারে আসো তাদের জন্য আজকে খুব স্পেশাল একটা ক্লাস, কারণ কি আজকে তোমাদের ফার্স্ট লাইভ ক্লাস ফার্স্ট সেমিস্টারে, গতকাল হয়েছিল সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ, আজকে তোমাদের ম্যাথমেটিক্স পুরো বই সম্পর্কে একটা ধারণা দিব। দেন আজকে যে সপ্তম অধ্যায় করাতে যাচ্ছি বা কেন করাতে চাচ্ছি এগুলো বিশ্লেষণ করে দেবো। হ্যাঁ, আচ্ছা, তোমাদের ম্যাথমেটিক্স 1 বই 3টা খণ্ডে বিভক্ত। হ্যাঁ, 3টি খণ্ডে ম্যাথমেটিক্স 1 বই তোমাদের 3টি খণ্ডে বিভক্ত। 1 নম্বর খণ্ডে কি আছে? বীজগণিত। 1 নম্বর খণ্ডে আছে কি? বীজগণিত। দেন সেকেন্ডে আছে হলো ত্রিকোণমিতি। দেন শেষে আছে হলো স্থানাঙ্ক জ্যামিতি। তাই না? তোমাদের ম্যাথমেটিক্স 1 বই, ম্যাথ 1 বই 3টা খণ্ড। প্রথম আছে তোমার বীজগণিত, দেন ত্রিকোণমিতি, দেন স্থানাঙ্ক জ্যামিতি। বীজগণিত আছে হলো চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6, দেন ত্রিকোণমিতি আছে চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত, দেন এটা 13 থেকে 15, অর্থাৎ 13, 14, 15 শেষের 3টা অধ্যায় আছে হলো স্থানাঙ্ক জ্যামিতি, এবং প্রথম 6টা আছে হলো বীজগণিত, দেন পরবর্তী 6টা আছে হলো ত্রিকোণমিতি। আচ্ছা, তোমাদের কোশ্চেন প্যাটার্নটা বলা হয় নাই, কোশ্চেন প্যাটার্নটা আজকে জানাই দিব, অনেকে কোশ্চেন প্যাটার্ন জানে না। আচ্ছা দেখো, তোমাদের কোশ্চেন প্যাটার্ন হয় 2টাতে, একটা হলো 90 মার্কের আর একটা হলো তোমাদের 60 মার্কের, তাই না? হয়তোবা যারা সেকেন্ড সেমিস্টার আছে তারা হয়তো জানে, তোমার ফার্স্ট সেমিস্টার তোমরা নতুন জানো না, যেহেতু পরীক্ষা হয় নাই তোমরা হয়তো এটা জানো না। আজকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব, দেন গণিত বই ঢুকে যাও। হ্যাঁ, তোমাদের বই দেখা যায় ক্রেডিট অনুযায়ী ভাগ করা। বইয়ে ক্রেডিট কই পাবা দেখো, দেখাইতেছি। এই যে হ্যাঁ বই, দেন 2-1টা পেজ পরে তোমরা এখানে দেখতে পাবা, দেখা যায় কি এই যে দেখো, এই সাইডে কি টিপিসি, শেষে কি আছে সি, সিতে বোঝায় হলো ক্রেডিট। দেখো সির নিচে কি আছে? 4 আছে, তার মানে কি 4 ক্রেডিট। তার মানে কি এই ম্যাথমেটিক্স 1 সাবজেক্টটা কত ক্রেডিট? 4 ক্রেডিট, তাই না? ম্যাথমেটিক্স 1 বাই 4 ক্রেডিট। ঠিক সেম ভাবে তোমাদের যেগুলো বই আছে প্রত্যেকটা বই খুলে দেখবা, প্রথম দিয়ে একটা পেজ পড়ে পাবা ক্রেডিট। দেখা যায় যে কিছু কিছু বই 2 ক্রেডিট আছে, দেন কিছু বই আছে 3 ক্রেডিট, দেন কিছু বই আছে 4 ক্রেডিট। 4 ক্রেডিট বলতে কি বোঝায়? ক্রেডিট আসলে দেওয়া হয়েছে মার্ক নির্ধারণের জন্য, কোন সাবজেক্ট কত মার্কে পরীক্ষা হবে সেটা নির্ধারণের জন্য ক্রেডিট দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, প্রতি ক্রেডিটের মান 50 মার্ক। প্রতি ক্রেডিটের মান কত? 50 মার্ক। তাহলে আমাদের গণিত বই যদি হয় 4 ক্রেডিট, তার মানে কি কত মার্ক ভাইয়া? 4 ক্রেডিট বলতে 200, তাই না? তাহলে ম্যাথমেটিক্স 1 সাবজেক্ট কত মার্কে পরীক্ষা হবে ভাইয়া? 200 মার্কে পরীক্ষা হবে, তাই না? ঠিক সেম ভাবে আরও একটা সাবজেক্ট আছে 4 ক্রেডিট, সেটা কি ভাইয়া? ফিজিক্স। একটা কি আছে? ফিজিক্স। এটাও কি 4 ক্রেডিট, এটাও কত মার্কের? 200 মার্ক, তাই না? তাহলে তোমাদের ম্যাথ 1 আর হলো ফিজিক্স 1 দুইটা সাবজেক্ট হলো 200 মার্কের, অর্থাৎ 4 ক্রেডিট সাবজেক্ট। বাকি আছে হলো যেগুলো সাবজেক্ট, অর্থাৎ জীববিজ্ঞান, কৃষি, এগুলো সাবজেক্টগুলো হলো 3 ক্রেডিট। আর 2 ক্রেডিটের সাবজেক্ট আছে হলো বাংলা এবং হলো ইংরেজি। দুটো কি আছে?
2 ক্রেডিট বা অন্যান্য থাকতে পারে। মেন আলোচনা হলো আমাদের 4 ক্রেডিট সাবজেক্টগুলো নিয়ে, অর্থাৎ যেগুলো 200 মার্কের সাবজেক্ট নিয়ে। এখন কোশ্চেন প্যাটার্ন একটা বসি, 90 মার্কের কোশ্চেন হবে, একটা হলো 60 মার্কের কোশ্চেন হবে, তাই না? তাহলে 200 মার্কে যদি 90 মার্কের কোশ্চেন হয়, বাকি থাকে কত মার্ক? 110 মার্ক। এই 110 মার্ক তোমাদের বিভিন্ন ক্লাসে নেওয়া হয়েছে কি অ্যাটেন্ডেন্স আছে, দেন অ্যাসাইনমেন্ট আছে, দেন প্র্যাকটিক্যাল আছে, দেন আচরণের দিক থেকে অনেক সারা মার্ক করে থাকে। মানে ক্লাসের বাদ বাকি 110 মার্ক কভার হয়ে যায়। আর 200 মার্কের মধ্যে 90 মার্কে আমাদের কি বোর্ড পরীক্ষা দিতে হয়। আর যেগুলো সাবজেক্ট আছে 3 ক্রেডিট, কত ক্রেডিট? 3 ক্রেডিট মানে কত মার্ক? 150 মার্ক। আর 2 ক্রেডিট কত মার্ক? 100 মার্ক। এই 110, 150 আর হলো 100, এই দুইটা সাবজেক্ট, হ্যাঁ, এই দুইটা সাবজেক্ট বলতে যেগুলো 3 ক্রেডিট এবং যেগুলো 2 ক্রেডিট, এগুলো সাবজেক্টগুলো আমাদের 60 মার্কের কোয়েশ্চেন প্যাটার্ন হয়ে থাকে। শুধুমাত্র তাহলে ফিজিক্স আর হলো ম্যাথ, এই দুটার ক্ষেত্রে কত মার্কের কোশ্চেন? 90 মার্কের কোশ্চেন। আর বাদ বাকি যেগুলো সাবজেক্ট অর্থাৎ 3 ক্রেডিট বলো 2 ক্রেডিট বলো, এগুলো সাবজেক্টগুলো আমাদের কত মার্ক হয়? 60 মার্ক, তাই না? তাহলে ওগুলোতে পড়ে যাই। এখন আমাদের মূল আলোচনা বিষয় হলো এই 90 মার্ক নিয়ে, তাই না? বাকি যে 110 মার্ক আছে, 110 মার্ক কিন্তু তোমাদের ক্লাসে কভার হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের মাথা ব্যথা হইলো এই 90 মার্ক নিয়ে, তাই না? ম্যাথের ক্ষেত্রে 90 মার্ক কীভাবে তুলবো আর ফিজিক্সের ক্ষেত্রে 90 মার্ক কীভাবে তুলবো। আজকে যেহেতু ম্যাথমেটিক্স 1-এর লাইভ ক্লাস, সেহেতু ম্যাথের ক্ষেত্রে আমি দেখাবো 90 মার্ক কীভাবে তোলা সম্ভব। দেখো, আমাদের 2022 প্রবর্তনে যেগুলো বোর্ড পরীক্ষা হয়েছিল, তার মাঝে প্রথম যেগুলো বোর্ড পরীক্ষা হয়েছিল, এই বিগত যে বোর্ড পরীক্ষা হয়েছে, অর্থাৎ যারা সেকেন্ড সেমিস্টার আছে তাদের বেলায় যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়েছে ম্যাথমেটিক্স 1, এদের কোশ্চেন প্যাটার্নটা একদম ভিন্ন হয়ে গেছিল। এর আগে যেগুলো পরীক্ষা হয়েছে 2022 প্রবর্তনে, সেগুলো কোশ্চেন প্যাটার্ন একটা প্যাটার্নে ছিল। সেগুলো কি? বীজগণিত প্রথম 6টা অধ্যায়, তাই না? এই বীজগণিত থেকে আসে তোমাদের মোটামুটি 30 মার্ক, হ্যাঁ। দেন ত্রিকোণমিতি থেকে আসে হলো 45 মার্ক, মানে কি আর কি অ্যাভারেজ, হ্যাঁ। আর স্থানাঙ্ক থেকে তাহলে বাকি থাকে কত? 40, 30, 70, 75 মার্ক। বাকি থাকে কত? 15 মার্ক। এই 15 মার্ক আসে হলো স্থানাঙ্ক জ্যামিতি থেকে, তাই না? তাহলে এটা কি বীজগণিত থেকে, এটা কি সরি এইটা হলো কি বীজগণিত থেকে, আর এটা হলো কি ত্রিকোণমিতি থেকে, তাই না? তাহলে দেখো 90 মার্কের মধ্যে ত্রিকোণমিতি যে 6টা অধ্যায় আছে, এই অধ্যায় থেকেই 45 মার্ক আসতো। আর বীজগণিত আর স্থানাঙ্ক এই কয়টা অধ্যায় মিলে, অর্থাৎ প্রথম 6টা শেষের 3টা, এই কয়টা অধ্যায় মিলে আসে আমাদের 40 মার্ক। এটার কি অ্যাভারেজ একটা হিসাব করা হয়েছে, গড় এরকম কোশ্চেন প্যাটার্ন দেখা গেছে। তাহলে আমরা যদি ত্রিকোণমিতি এই 6টা চ্যাপ্টার যদি আমরা কভার করি, তাহলে কি হয়? আমাদের হাফ মার্ক অর্থাৎ 45 মার্ক উঠে আসবে। আর বাকি যে 6টা এবং শেষের 3টা, এই 9টা অধ্যায় করলে বাকি 45 মার্ক উঠে আসবে। তাহলে কি করতাম? আগে এই 45 মার্কের জন্য মাঝখানে 6টা অধ্যায় আগে কভার করতাম। কিন্তু গত যে বোর্ড পরীক্ষা হয়েছে, অর্থাৎ এখন যারা সেকেন্ড সেমিস্টার আছে, তারা যখন ফার্স্ট সেমিস্টার ছিল, তাদের ম্যাথমেটিক্স 1 পরীক্ষায় দেখা গেছে স্থানাঙ্ক জ্যামিতি এখান থেকেই দিছিল 25 মার্ক, মানে কি 10 মার্ক বেশি। 25 না, 23 এরকম, হ্যাঁ, অর্থাৎ ওই 25ই বলা যায় হিসাবের ক্ষেত্রে। এখান থেকে কত মার্ক দিছিল? 10 মার্ক বেশি, 15 মার্কের জায়গায় 25 মার্ক। এখন এই জন্য তোমাদের একটু সমস্যা হইতে পারে যে এখন ত্রিকোণমিতি থেকে কত আসবে, স্থানাঙ্ক থেকে কত আসবে, তাই না? এখন আমরা সেই জন্য ত্রিকোণমিতি আগে করব, যেহেতু এই বোর্ড পরীক্ষার আগে যেগুলো বোর্ড পরীক্ষা হয়েছিল সেগুলোতে ত্রিকোণমিতি থেকে আমাদের বেশি আসছে। দেন স্থানাঙ্ক আর হলো বীজগণিত। যেহেতু ত্রিকোণমিতি করলে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসে যে হ্যাঁ আমি পাস করব, সেই জন্য আগে ত্রিকোণমিতির যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টার কভার করে দিব। এবং 6টা চ্যাপ্টারের মধ্যে সবগুলো চ্যাপ্টার থেকে রচনামূলক করতে হবে না, যেগুলো চ্যাপ্টার থেকে রচনামূলক করতে হবে সেগুলো আগে করব। কারণ কি, দেখো কোশ্চেন প্যাটার্নটা দেখে দিই। কোশ্চেন প্যাটার্ন হলো যে 90 মার্কের কোশ্চেন হবে, এখানে কি কি থাকে? অতি সংক্ষিপ্ত, হ্যাঁ। অতি সংক্ষিপ্ত কয়টা থাকে ভাইয়া? 10টা থাকে, 10টা অ্যান্সার দিতে হয় 2 মার্ক করে।
এখানে হলো 20 মার্ক। দেন থাকে কি সংক্ষিপ্ত, এখানে 10টা থাকে, 10টা অ্যান্সার দিতে হয়, 3 মার্ক করে কত মার্ক, 30 মার্ক। দেন থাকে রচনামূলক, এখানে কয়টা থাকে, 5টার মার্ক অ্যান্সার দিতে হয়, 8 মার্ক করে 40 মার্ক, তাই না? মোট হলো তোমাদের 90 মার্ক। এখানে যে 5টার অ্যান্সার দিতে হবে, কোয়েশ্চেনে থাকবে হলো 7টা কোয়েশ্চেন। কয়টা থাকবে? রচনামূলক 7টা থাকবে, তার মধ্যে কয়টা অ্যান্সার দিতে হবে? 5টা অ্যান্সার দিতে হবে, অর্থাৎ রচনামূলক 2টা থাকবে অতিরিক্ত, তাই না? তাহলে আমাদের মাথায় ব্যথা হলো 5টা। এই 5টা কীভাবে কভার করব? এই ত্রিকোণমিতি যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টার যদি আমরা ঠিকভাবে করি, তাহলে 5টার মধ্যে মোটামুটি 3টা রচনামূলক কমন পাবো ইনশাল্লাহ। কয়টা? মোটামুটি 3টা রচনামূলক। তাহলে কত হইল? দেখো 5টার মধ্যে কিন্তু 3টা মোটামুটি আমরা ত্রিকোণমিতি থেকে কমন পাচ্ছি। আর থাকে কয়টা? 2টা। 7টা হিসাব না, আমরা করব 5টা হিসাব, যেহেতু আমরা 5টার অ্যান্সার করব। থাকে হলো আমাদের 2টা। এই 2টা আমরা যদি বীজগণিতের প্রথম 2টা চ্যাপ্টার করি, অর্থাৎ নির্ণায়ক এবং ম্যাট্রিক্স, এই 2টা থেকে 100% একটা রচনামূলক থাকবেই। কয়টা থাকবে? একটা রচনামূলক থাকবেই। তাহলে কত হইল? 4টা। আর দিতে হবে কয়টা? 5টা। 4টা তো কমন পাইছি, তাই না? তাহলে দেখো 5টার মধ্যে যদি অলরেডি 4টা কমন হয়ে যায়, আমাদের কিন্তু সময় শর্ট, আমাদের শর্ট করে করতে হবে। ভাই তুমি যদি 5টাই দিতে চাও, অথবা যারা ভালো স্টুডেন্ট আছে তারা হয়তো পারবে, কিন্তু অনেকে আছে এই 5টাই কমন পায় না, তাই না? আমাদের ওই জন্য শর্টকাটে পড়তে হবে, যেন 5টার মধ্যে কমপক্ষে 4টা অ্যান্সার করতে পারি। এবং সেই 4টা কোন কোন চ্যাপ্টার থেকে করানো হবে বা কোন কোন চ্যাপ্টার থেকে আসবে সেই 4টা কোশ্চেন, এটা যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু ম্যাথ বইটা খুব ইজি। যেমন কি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে একটা 100% আসবেই। আর ত্রিকোণমিতি থেকে মিনিমাম 3টা কোশ্চেন আসে। আমাদের কোশ্চেন আসে কয়টা? 7টা। 7টার মধ্যে থেকে মিনিমাম 3টা ত্রিকোণমিতি থেকে থাকে। বুঝতে পারছি? তাহলে আমরা ত্রিকোণমিতি আর হলো প্রথম 2 চ্যাপ্টার, আশা করি প্রথম 2 চ্যাপ্টার অর্থাৎ নির্ণায়ক এবং ম্যাট্রিক্স প্রত্যেকের ক্লাসে শেষ হয়ে গেছে। প্রত্যেকের এটিআই প্রথম 2 চ্যাপ্টার অলমোস্ট ডান। অনেক এটিআই দেখা যায় ত্রিকোণমিতি এখনো শুরু করে নাই, সেই জন্য আমরা কি করব? ত্রিকোণমিতি থেকে শুরু করব। হ্যাঁ, প্রথম 2 চ্যাপ্টার পড়া তেমন কোনো লাভ নাই, কারণ কি ওগুলো হয়ে গেছে, মিড টার্ম পরীক্ষা নেওয়া হয়ে গেছে। ত্রিকোণমিতি থেকে যেগুলো স্যার করাইছে সেগুলো স্যার তো ত্রিকোণমিতি থেকে মিড টার্ম পরীক্ষা নিছে, আর যেগুলো স্যার প্রথম চ্যাপ্টারগুলো করাইছে তারা তো প্রথম থেকে নিয়ে নিছে। তবে ম্যাক্সিমাম এটিআই দেখা যায় প্রথম থেকেই করানো হয়। নির্ণায়ক আর হলো ম্যাট্রিক্স, এই 2টা চ্যাপ্টার অলমোস্ট ডান। তাহলে আমরা কি করব? ত্রিকোণমিতি যে 6টা চ্যাপ্টার আছে, এই 6টা চ্যাপ্টার আলোচনা করব। এই 6টা চ্যাপ্টার আলোচনা করলে মোটামুটি আমরা হাফ মার্ক তুলতে পারতেছি, তাই না? কোশ্চেন প্যাটার্ন যদি এখন তোমাদের আগের মতো হয়, যেমন 2022 প্রবিধানে গত কোশ্চেনের আগের যেগুলো ছিল সেগুলোর মতো যদি হয়, তাহলে তোমরা খুব ইজিলি এই মার্কগুলা, মানে 45 ত্রিকোণমিতি থেকে যে 45 মার্ক আছে, 45 মার্কই কমন করে দিতে পারবো, না হইলেও 43 মার্ক কমন করে দেওয়া যাবে। বুঝে গেছে? সেজন্য বাকি যেগুলো ক্লাস করানো হবে সব ক্লাসগুলো করবা। এখন মার্ক ডিস্ট্রিবিউশন, কোন অধ্যায় থেকে কত মার্ক বা 90 মার্কের মধ্যে কত মার্ক তুলতে হবে, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, দেন আমরা অধ্যায় ভিতরে ঢুকে যাবো। মানে ম্যাথ বই সম্পর্কে একটা ধারণা হয়েছে কিনা এটা একটু কমেন্টে জানাও। মার্কগুলা মানে 45 ত্রিকোণমিতি থেকে যে 45 মার্ক আছে, 45 মার্কই কমন করে দিতে পারবো, না হইলেও 43 মার্ক কমন করে দেওয়া যাবে। বুঝে গেছে? সেজন্য বাকি যেগুলো ক্লাস করানো হবে সব ক্লাসগুলো করবা। এখন মার্ক ডিস্ট্রিবিউশন, কোন অধ্যায় থেকে কত মার্ক বা 90 মার্কের মধ্যে কত মার্ক তুলতে হবে, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, দেন আমরা অধ্যায় ভিতরে ঢুকে যাবো। মানে ম্যাথ বই সম্পর্কে একটা ধারণা হইছে। ওকে, অনেকে বলতেছো যে ভাই ম্যাথ শুরু করেন, ম্যাথ শুরু করো ভাইয়া, তার আগে পাস করার কিছু টেকনিক দিয়ে দিলাম, কারণ কি সময় খুব স্বল্প সময়ে আমাদের পাস করতে হবে। বোঝা গেল? আচ্ছা, আজকে আমরা করব হলো অতি সংক্ষিপ্ত আর হলো সংক্ষিপ্ত কিছু অংশ দেখব। অতি সংক্ষিপ্ত কোন অধ্যায়? সপ্তম অধ্যায়ের আজকে কি করব? অতি সংক্ষিপ্ত কয়েকটা সলভ করব, দেন যদি সময় থাকে তাহলে সংক্ষিপ্ত করাবো। হ্যাঁ, আচ্ছা,
যাদের ম্যাথ বই আছে তারা ম্যাথ বই বের করো। অতি সংক্ষিপ্ত কীরকম আছে দেখি। সেক মাইনাস 960 ডিগ্রি 1 নম্বর। দেন তারপর আছে সাইন মাইনাস 1050 ডিগ্রি sec cos then cos minus এতো। প্রথমত এই তিনটা সলভ করব। হ্যাঁ, এই তিনটা যে ভালোভাবে বুঝতে পারবে সে সপ্তম অধ্যায় কভার হয়ে যাবে, কারণ কি এই তিনটাই হলো সপ্তম অধ্যায়ের একদম বেসিক। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই সপ্তম অধ্যায় কিন্তু কোনো রচনামূলক আসবে না। সপ্তম অধ্যায় থেকে কোনো রচনামূলক আসবে না। এখান থেকে কি আসবে? অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত। এখন যদি বলো ভাই রচনামূলক যেহেতু আসবে না সপ্তম অধ্যায় করবো না, তা কিন্তু হবে না। কারণ কি সপ্তম অধ্যায় যদি তুমি না বোঝো তাহলে বাকি যে 5টা অধ্যায় আছে ত্রিকোণমিতির, সে 5টা অধ্যায় কিছুই বুঝবে না। সেই জন্য সপ্তম অধ্যায়টা আগে ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা হলো এই ত্রিকোণমিতি হলো ভিত্তি। আচ্ছা, কথা না বলে এখন এগুলো সলভ করে দেখো। রুলস ফলো করবো 3টা। কয়টা রুলস? 3টা। 1 নাম্বার, কোণকে n into 90 প্লাস থিটা বা n into 90 মাইনাস থিটা আকারে লিখব। দেন 2 নাম্বার, চিহ্নের পরিবর্তন। দেন 3 নাম্বার, অনুপাতের পরিবর্তন। আচ্ছা দেখো, 1 নম্বর কি বলছি, কোণকে n into 90 প্লাস থিটা বা n into 90 মাইনাস থিটা আকারে লিখব। দেন 2 নম্বর কাজকে চিহ্নের পরিবর্তন করব। দেন 3 নম্বর কি, অনুপাতের পরিবর্তন করব। এখন দেখো 1 নম্বর রুলস যে বললাম, n into 90 প্লাস থিটা, এই যে কোণ আছে 960 ডিগ্রি, এটাকে আমরা n into 90 প্লাস থিটা বা n into 90 মাইনাস থিটা আকারে প্রকাশ করব। দেন কি, চিহ্নের পরিবর্তন। এখন চিহ্নের পরিবর্তন কিভাবে হবে এইটা জানার জন্য আমাদের চতুর্ভাগ লাগবে। কি লাগবে? চতুর্ভাগ। 9 10-এ সায়েন্স আর্টস সবারই কিন্তু ম্যাথ বই ছিল। হ্যাঁ, আবার বলিও না ভাই চতুর্ভাগ কই থেকে আসলো। দেখো, এটা হলো প্রথম চতুর্ভাগ, এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। কোন সময়? ঘড়ির কাঁটার বিপরীতে। হ্যাঁ, দেখো এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, এটা চতুর্থ। 4টা চতুর্ভাগ। 4টা চতুর্ভাগের আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, ত্রিকোণমিতিক অনুপাত কি কি? সাইন, কস, ট্যান, কস, সেক, কোসেক আর হলো কট। এই যে 6টা অনুপাত আছে, সেই 6টা অনুপাত এই চতুর্ভাগের বিভিন্ন ভাগে ভাগ করা আছে। যেমন কি এটাতে অল পজিটিভ। অল পজিটিভ বলতে কে কি? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এই যে 6টা অনুপাত আছে, 6টাই প্রথম চতুর্ভাগে পজিটিভ, অর্থাৎ এই প্রথম চতুর্ভাগে এটার ঘর কিন্তু 6টা অনুপাতেরই। দেন দ্বিতীয় যে চতুর্ভাগ আছে, এটার ঘর কার কার? এটা হলো সাইন আর কোসেক। দেন এটা কার কার? ট্যান আর কট। এটা কি? কজ আর হলো সেক। তাহলে প্রথম চতুর্ভাগ এটা কে কে? 6টা অনুপাতই পজিটিভ, অর্থাৎ এই ঘরটা প্রথম চতুর্ভাগটা 6টা অনুপাতের জন্যই। দেন দ্বিতীয় চতুর্ভাগ সাইন আর কোসেক, অর্থাৎ দ্বিতীয় এই ঘরটা হলো সাইনের আর হলো কোসেকের। এই দুইজনের ঘর, সাইন আর কোসেকের ঘর কোনটা? দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে দ্বিতীয় চতুর্ভাগের সাইন আর কোসেক কি? পজিটিভ। আর বাদবাকি যেগুলো আছে 4টা অনুপাত, যে বাদবাকি 4টা অনুপাত আছে, এই 4টা অনুপাত যদি ভুল করে দ্বিতীয় চতুর্ভাগে ঢুকে পড়ে তাদের মান কি হয়ে যাবে? নেগেটিভ। কারণ কি? সেগুলো এই দ্বিতীয় চতুর্ভাগের না, সেগুলো ঘর দ্বিতীয় চতুর্ভাগের না।
বুঝে গেছে? ঠিক সেমভাবে তৃতীয় চতুর্ভাগে কে ট্যান আর হলো কট। এই ট্যান আর কট হলো তৃতীয় চতুর্ভাগের, বুঝে গেছে? তার মানে তৃতীয় চতুর্ভাগ হলো ট্যান আর কটের ঘর। এই ঘরে যদি ট্যান কট ব্যতীত অন্য কোনো অনুপাত প্রবেশ করে তাহলে তার মান কি হবে? নেগেটিভ হবে। এবং এই চতুর্থ চতুর্ভাগ কজ আর সেকের, কজ আর সেক ব্যতীত অন্য কোনো যদি অনুপাত প্রবেশ করে তাহলে তার মান কি হবে? নেগেটিভ হবে। বাট কজ আর সেক এই দুটা মান কিন্তু পজিটিভ চতুর্থ চতুর্ভাগে। ওকে, এটা হতো আমাদের চতুর্ভাগ। এটা সবাই তুলে নাও, এটা ক্লিন করব। দেন চিহ্নের পরিবর্তন কিভাবে করব এইটা নিয়ে পরবর্তীতে আসতেছি। আগে চতুর্ভাগ সম্পর্কে একটু আলোচনা করে দিলাম, এটা সবাই খাতায় তুলে নাও। ওকে, নাহলে স্ক্রিনশট দিয়ে নাও। দেন চিহ্নের পরিবর্তন দেখো, এটা লিখে রাখো। সাইন মাইনাস থিটা যদি থাকে তাহলে মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা যদি থাকে তাহলে মাইনাস কোসেক থিটা। দেন ট্যান মাইনাস থিটা যদি থাকে তাহলে কি হবে? মাইনাস ট্যান থিটা। দেন কট মাইনাস থিটা যদি থাকে তাহলে কি হবে? মাইনাস কট থিটা। দেন কস মাইনাস থিটা থাকলে কস থিটা, সেক মাইনাস থিটা থাকলে সেক থিটা। এটা সবাই তুলে নাও। ওকে, এটা সবাই তুলে নাও। দেখো, সাইন মাইনাস থিটা যদি থাকে তাহলে মাইনাস সাইন থিটা হবে, কোসেক মাইনাস থিটা থাকলে মাইনাস কোসেক থিটা, ট্যান মাইনাস থিটা থাকলে মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা থাকলে মাইনাস কট থিটা। জাস্ট কস আর হলো সেক এই দুটা ক্ষেত্রে যদি মাইনাস থিটা থাকে সেগুলো কি হবে? প্লাস থিটা হয়ে যায়, মাইনাসটা বিদায় হবে। এটা কি হবে? দেখো এখানে কি আছে, দেখো সেক মাইনাস 960 কি আছে? সেক মাইনাস 960, তাই না? দেখো সেকের ক্ষেত্রে যদি মাইনাস থিটা থাকে, মাইনাস থিটা বলতে এটা হলো ডিগ্রি, বুঝে গেছো? কত ডিগ্রি থাকবে, কত কোণ থাকবে। দেখো সেকের ভিতরে কি আছে? মাইনাস আছে, সেকের ভিতরে মাইনাস আছে। এটা কিভাবে লিখতে পারি? সেক থিটা। তোমার সরাসরি কি লেখা যাবে? সেক 960। এখন যদি বলো ভাই মাইনাস কই গেল, দেখো মাইনাস সূত্রে কি আছে? সেক মাইনাস থিটা থাকলে প্লাস সেক থিটা হয়ে যায়, অর্থাৎ এই লাইন থেকে সরাসরি এই লাইন লেখা যাবে। এখানে মাইনাস থাকলে প্লাস। যদি এখানে কস থাকতো, কস মাইনাস 960, ঠিক সেমভাবে কি করতাম? কস প্লাস 960, সরাসরি এই লাইন থেকে এই লাইন। এটা কি আমার সূত্র কজ আর সেকের ক্ষেত্রে। যদি এখানে কস সেক ব্যতীত অন্য কোনো অনুপাত থাকতো, অর্থাৎ যদি সাইন মাইনাস 960 থাকতো তাহলে এটাকে আমরা কি লিখতাম? সাইন মাইনাস থিটা মানে কি? ডিগ্রি, 960। দেন এই মাইনাসটা কি হবে? বের হয়ে আসবে, তাহলে মাইনাস সাইন থিটা। তাহলে কি? মাইনাস সাইন 960। ওকে, এর দুটোকে কি বোঝা গেছে? কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে সরাসরি প্লাস লেখা যাবে, আর বাদ দিয়ে সবগুলোর ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাসটা বের করে নিয়ে আসতে হবে। ওকে, এটা সবাই লিখে নাও। এমডি মুন্না ভাই সাজেশন চাই। হ্যাঁ ভাইয়া, সাজেশন তো দেওয়া হবে। আমাদের কৃষি ডিপ্লোমা পাঠশালা যে পেজটা আছে, কৃষি ডিপ্লোমা পাঠশালা, এই পেজে সবাই ফলো দিয়ে রাখো। এই পেজে সকল ক্লাসের আপডেট দেওয়া হবে। দেন এগুলো ক্লাসের যে রেকর্ড ক্লাস আছে এগুলো দেওয়া হবে। দেন সাজেশন ওই পেজে দেওয়া হবে। হ্যাঁ, এমডি মুন্না ভাই সাজেশন চাই। হ্যাঁ ভাইয়া, সাজেশন তো দেওয়া হবে। আমাদের কৃষি ডিপ্লোমা পাঠশালা। আচ্ছা, এখন দেখো চিহ্নের পরিবর্তন এটা কিভাবে কাজ করা যায়। এই যে চিহ্নগুলা থাকলে এভাবে লেখা যায়। হ্যাঁ, এটা তুলে নাও। ওকে, এখন দেখো এই একটা এই দুইটা, প্রথমত 1 নম্বর এবং 2 নম্বর এই দুইটা নিয়ে কাজ করব। দেখো সেক মাইনাস 960, সেক মাইনাস 960 যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? সেক 960। সেকের ভিতরে মাইনাস থাকলে মাইনাসটা ভিনিশ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সেক
60°, সরাসরি। হ্যাঁ, দেন আমরা কি করব, এটা তো মূল কাজ। হ্যাঁ, দেন কোণকে কি করব, n × 90 + θ বা n × 90 - θ আকারে প্রকাশ করব। এখন এটা প্রকাশ করার জন্য কি হবে লিখবো, দেখো যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর কাজ করবে কি, এই যে 960 আছে এটাকে আমরা 90 দ্বারা ভাগ দেবো, যেহেতু n × 90 বানাইতে হবে, তাই না। এই দেখো 960। হ্যাঁ, আচ্ছা এটা পরে দেখাই। 960, দেখো 960কে যদি 90 দ্বারা ভাগ দেই তাহলে কি আসে, 90 × সামথিং, তাই না, সরি 10 × সামথিং, 10 × কি সামথিং। তো আমরা কি 960কে যদি 90 দ্বারা ভাগ দেই, পূর্ণ সংখ্যা কত আসছে ভাইয়া, 10 আসছে। পূর্ণ সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যাটা নিবা। এই যে কোণ থাকবে ভিতরে, এই যে কোণ থাকবে, কোণকে কত দ্বারা ভাগ দিব, 90 দ্বারা ভাগ দিব। ভাগ দেওয়ার পর কি নিব আমরা, পূর্ণ সংখ্যাটা। যেমন 10 × সামথিং আছে, সামথিংটা বাদ দিয়ে আমরা 10 নিলাম, তাই না। তাহলে এটা এইভাবে লিখো আগে, সেক 960কে কি করলাম, 90 দ্বারা ভাগ দিয়ে সামথিং নিয়ে আসলাম। তাহলে 10 × 90, দেখো 10 × 90, তাহলে কত হইল, 900 হয়েছে। 960 মিলাইতে আরো কত লাগে ভাইয়া, 60 লাগে, প্লাস 60। দেখো তো 960 কি মিলছে, এই লাইন থেকে এই লাইন। দেখো 10 দ্বারা যদি 90কে ভাগ দিই তাহলে 900, তার সাথে যদি 60 যোগ করি তাহলে কত আমার, 960। এই দেখো n, 10 হলো কি, এই যে n, 10 আমার কি n × 90, এই যে 90 প্লাস থিটা, থিটা আমার কত ভাইয়া, 60°। তো দেখো n × 90 + 60 হয়েছে। আমরা সব সময় প্লাসেরটা করার চেষ্টা করব, মাইনাসের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, প্লাসেরটা করার চেষ্টা করব। তারপর দেখো এটা তো আমাদের প্রথম কাজ, ভাঙানো শেষ হয়ে গেল। দেন আমরা কি করব, চিহ্নের পরিবর্তন। চিহ্নের পরিবর্তনটা লক্ষ্য করো, এই যে আমার যে চতুর্ভাগ আছে, চতুর্ভাগ আছে, তাই না। এখন এই যে 90কে আমরা কি করছি, 10 দ্বারা গুণ করছি, অর্থাৎ এই কোণটা আমার কত নাম্বার ঘরে গিয়ে পড়ছে সেই ঘরটা আমাদের সিলেক্ট করতে হবে, কত নাম্বার ঘরে গিয়ে পড়ছে। দেখো 90কে 10 দ্বারা গুণ করছি, অর্থাৎ এটা তো প্রথম চতুর্ভাগ, তাই না, এটা প্রথম। তাহলে এখান থেকে শুরু করে 10 ঘর ঘুরাবো। দেখো 1 2 3 4, দেন আবার হলো 4 হলো 8, দেন 9, দেন 10, এখানে আসে হলো 10, দেন প্লাস 60, আমার এইখানে আসে হলো 10 বার ঘুরে, দেন প্লাস 60, আরও 60° গেছে। তার মানে কি আমার এই ঘর পর্যন্ত, তাই না। তার মানে কি এই ঘর, এই কোণটা আমার কোন ঘরে, তৃতীয় চতুর্ভাগে। এখন বলো তৃতীয় চতুর্ভাগ এটা কার ঘর, তৃতীয় চতুর্ভাগ এটা হলো ট্যান এবং কটের ঘর। তার মানে কি তৃতীয় চতুর্ভাগ কি সেকের ঘর, না ভাইয়া, কারণ তৃতীয় সেকের ঘর হলো চতুর্থ চতুর্ভাগ। যেহেতু সেক তৃতীয় চতুর্ভাগে প্রবেশ করছে, তার মানে কি সেক কি হবে, নেগেটিভ হয়ে যাবে, তাই না। সেই জন্য এই যে মাইনাস দিলাম, এই যে মাইনাস দিলাম, এইটাই হলো চিহ্নের পরিবর্তনের খেলা, চিহ্নের পরিবর্তনের খেলা। এই যে চতুর্ভাগ আছে, এই কোণটাকে চতুর্ভাগে ঘুরাইতে হবে, দেন আমাদের মাইনাস চিহ্ন বসাইতে হবে। যদি এই চতুর্ভাগটা আমার চতুর্থ চতুর্ভাগে পড়তো, অর্থাৎ সেকের ঘরে যাইতো, তাহলে কিন্তু এটা আমাদের প্লাসে থেকে যাইতো। হ্যাঁ, দেন আসি অনুপাতের পরিবর্তন। দেখো অনুপাতের পরিবর্তন কিভাবে হয়, অনুপাতের পরিবর্তন হয় এই যে n যে আছে না, n যদি বিজোড় হয় তাহলে কি হবে, অনুপাতের পরিবর্তন হবে। দেখো অনুপাতের পরিবর্তন শর্ত কি, n যদি বিজোড় হয়, n যদি কি হয়, বিজোড় হয়, তাহলে অনুপাতের পরিবর্তন কি হবে, সাইন থাকলে হবে আমার cos, দেন সেক থাকলে হবে কোসেক, দেন ট্যান থাকলে হবে কট। দেখো n যদি বিজোড় হয়, এই কোন n, এই যে এটা 90 সাথে যে nটা আমার গুণ আকারে থাকবে, এই n যদি বিজোড় হয় তাহলে এগুলো অনুপাতে চেঞ্জ হবে। যদি nটা জোড় সংখ্যা হয় তাহলে আমার এই অনুপাতগুলো চেঞ্জ হবে না, যা ছিল সেটাই থাকবে। দেখো n যদি বিজোড় হয় তাহলে কি হবে, সাইন হবে কস, সেক হবে কোসেক, ট্যান হবে কট। ঠিক সেম ভাবে যদি কস থাকে তাহলে সাইন হবে, কোসেক থাকলে সেক হবে, কট থাকলে ট্যান হবে। এখন কোথায় এটা হবে, এখানে দেখো
এখানে যে সেক আছে, কি আছে এখানে ভাইয়া? আমার সেক আছে। আর 90 এর সাথে n, এটা কত? 10, মানে কি জোড় সংখ্যা। দেখো n এর সাথে 90, 90টা কি আমার, সরি 10টা কি আমার জোড় সংখ্যা। তাহলে দেখো n কি বিজোড়? না ভাইয়া, এখানে n হলো জোড়। তার মানে এখানে সেক ছিল আমার, সেকই থাকে যাবে, সেক ছিল আমার, সেক থেকে যাবে। যেহেতু এই 10 আমাদের জোড় সংখ্যা, সেহেতু সেকের কোনো পরিবর্তন হইল না। এখানে 10-এর জায়গায় যদি কোনো বিজোড় সংখ্যা থাকতো, তাহলে সেকের পরিবর্তে আমার হয়ে যাইতো কোসেক। সেকের পরিবর্তে কি হইতো? কোসেক হয়ে যাইতো। যেহেতু এখানে জোড় সংখ্যা, তাহলে সেক থেকে গেল। এখন এতটুকু সব কিছু বাদ দিয়ে আমরা কি লিখবো? 60 ডিগ্রি। এই হলো 60 ডিগ্রি। তাহলে আমার কি হলো? মাইনাস সেক 60 ডিগ্রি। এখন সেক 60 ডিগ্রির মান বসাইলে আমাদের অ্যান্সার ক্লিয়ার। এতটুকুই হলো 3 লাইনের অঙ্ক। দেখো 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 3 লাইনের অঙ্কের মধ্যে আমার কতগুলো আলোচনা, বুঝতে পারছো? এটা যে বুঝতে পারছে, এগুলো তার কাছে ইজি। এখন এগুলো সেক 60 ডিগ্রির মান তোমরা বের করো, বের করে এখানে বসালেই হয়ে যাবে। এখন অনেকে মান মুখস্থ করে, যাদের মুখস্থ থাকে না তারা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে মানটা বের করতে পারো। ক্যালকুলেটরের সাহায্যে মানটা কি বের করে দেখাবো? হ্যাঁ, ক্যালকুলেটরের সাহায্যে সেক, কোসেক, ট্যান এগুলো মান তোমরা কি বের করতে পারো, নাকি আজকে দেখাতে হবে? কমেন্ট বক্সে অযথা কেউ কমেন্ট করিও না, যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেগুলো কমেন্ট করো। আর এগুলো অনুপাতের যেগুলো মান আছে, সাইন, সেক, কোসেক, এগুলো কত ডিগ্রি মান কি, এগুলো যদি কেউ না জানো বা ক্যালকুলেটর সাহায্যে যদি জানাতে হয় বা বোঝাইতে হয়, তাহলে কমেন্টে জানাও, ভাই আমাদের একটু বোঝাই দেন ক্যালকুলেটর সাহায্যে কীভাবে মান বের করতে হয়। ক্যালকুলেটর সাহায্যে সেক, কোসেক, ট্যান জানো বা ক্যালকুলেটর সাহায্যে যদি জানাতে হয় বা বোঝাইতে হয়, তাহলে কমেন্টে জানাও, ভাই আমাদের একটু বোঝাই দেন ক্যালকুলেটর সাহায্যে কীভাবে মান বের করতে হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে দেখায়, এটা কি দেখা যায়? হ্যাঁ, আমরা কি করব? প্রথমত 3টার মান বের করা শিখবো। কার কার? সাইন, দেন কস, দেন হলো ট্যান। সাইন, কস, ট্যান, এই 3টার মান বের করা শিখবো প্রথমত, সাইন, কস এবং ট্যানের। দেখো যদি আমি বলি সাইন 60 ডিগ্রির মান কত, সেজন্য আমরা কি করব? এই যে সাইন, সাইন আছে, সাইন লিখবো, দেন কি করব? 60 ডিগ্রি, সেজন্য 60, শুধু জাস্ট দেখো সাইন 60 এটা লিখবো, দেন ইকুয়াল, ইকুয়াল দিলে দেখো একটা মান আসছে। এটা কিন্তু আমাদের পয়েন্টে আসছে, বাট আমাদের পয়েন্টের মান এখানে কাজ নাই, বুঝছো? সেই জন্য আমাদের কি করতে হবে? এটা আমাদের ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হবে। দেখো সাইন 60 ডিগ্রি ইকুয়াল দিলাম, দেন আমরা কি করবো? এই যে এক্স এর উপর স্কোয়ার আছে, এখানে সরাসরি এক্স এর উপর স্কোয়ার দিব, দেন আবার ইকুয়াল দিব। দেন দেখো এই দুইটা শিফট, তারপর এটার পরে নিচে আসছে দেখো এ বি বাই সি। দেখো এ বি বাই সি, এখানে সরাসরি এ বি বাই সিতে ক্লিক করবো। দেখো কত আসছে? 3/4। কত আসছে? 3/4, 3/4। এই 3/4 আসছে, একে আমরা কি করব? পুরোটাকে রুট ওভার করে দিব। তাহলে পুরোটাকে যদি রুট ওভার করি, তাহলে রুট 3/2। 3 যদি রুট করি তাহলে রুট 3, 4কে যদি রুট করি কি আসবে? 2। তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কি দিই? রুট 3/2। ঠিক সেমভাবে যদি আমি কস 45 ডিগ্রি মান বের করতে চাই, দেখো কস 45 ডিগ্রি। ওকে, দেখো ঠিক সেমভাবে কি লিখবো? প্রথমে কস লিখবো। হ্যাঁ, এই যে দেখো প্রথমত কস, দেন কত? 45, দেখো কস 45, দেন ইকুয়াল, একটা মান আসছে, একে আমরা এক্স এর উপর স্কোয়ার অর্থাৎ বর্গ করব, দেন আমরা ইকুয়াল দেব, দেন কি কাজ? এ বি বাই সি, এখানে আমরা ক্লিক করব। কত আসছে ভাই? দেখো 1/2। কত আসছে? দেখো 1/2। ওকে, এই দেখো 1/2। এই পুরোটাকে আমরা কি করব? বর্গমূল করে দিব, রুট করে দিব। তাহলে 1/√2
টু, 1কে রুট করলে তো 1, দেন 2কে যদি রুট করি √2, 1/√2, তাহলে আমরা cos 45 ডিগ্রির মান কত পাইছি 1/√2। এখন যদি বলি tan যে কোনো একটা মান বের করো, তাহলে বের করা যাবে না? অবশ্যই যাবে। এখন এই তিনটা মান বের করা শিখলাম। যদি আমাকে বলে cos এর পরিবর্তে যদি বলে sec 45 ডিগ্রি, যদি বলে sec 45 ডিগ্রি, তাহলে কি করব? এই যে 1/√2 পেয়েছি না, একে আমরা উল্টাই দিব, যেহেতু cos এর বিপরীত sec, তাহলে 1/√2কে যদি উল্টাই দেই তাহলে √2/1, নিচে 1 এর দাম নাই, কি হবে √2। তাহলে sec 45 ডিগ্রির মান কত? √2। ওকে, তাহলে cos যেটা বের করতে পারলে আমরা সেকেন্ডটা পেয়ে যাবো। সেই জন্য প্রথমত এই তিনটা আমরা বের করব। যদি এই তিনটার বিপরীত কোনোটা মান বের করতে বলে তাহলে এটা বের করে আমরা উল্টাই দিব, তাহলে বিপরীত মানটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা, অনেক আলোচনা হইল, হয়তো সবার মাথার উপর দিয়ে গেছে নাকি? মাথার উপর দিয়ে গেছে? হ্যাঁ, মারুফ ক্যালকুলেটরের সাহায্যে মান বের করা শিখেন ভাই। হ্যাঁ, শিখে এলাম তো, দেখো। আচ্ছা দেখো, যদি মাথার উপর দিয়ে যাই, সেকেন্ডটা দেখো ঠিক হয়ে যাবে। 2 নাম্বারটা এটা সাইন কত? -1050 ডিগ্রি, সাইন -1050 ডিগ্রি। ওকে, দেখো এটাকে আমরা এখন মান বের করবো। সাইন -1050 ডিগ্রি আছে, এর মান বের করবো। ওকে, তাহলে আমাদের প্রথম কি এই চিহ্নটা বের করতে হয়, তাই না? সাইনের ক্ষেত্রে যদি -θ থাকে, ভিতরে -θ থাকে, তাহলে কি হয়? মাইনাসটা বের করে আনতে হয়। তাহলে কি হয়? মাইনাস সাইন 1050 ডিগ্রি কত হলো? -sin 1050 ডিগ্রি। এটা হলো প্রথম ধাপের কাজ। দেন এখানে 1050 ডিগ্রি, এটা হচ্ছে থিটা, এই থিটাকে আমরা কি করব? n × 90 প্লাস থিটা আকারে লিখব। ওকে, 1050কে আমরা n × 90 প্লাস থিটা এইভাবে ভাঙ্গাইব। সেই যে ভাঙ্গানোর জন্য আমরা কি করব? এই যে 1050 আছে, একে আমরা কি করব? 90 দ্বারা ভাগ দেবো। হ্যাঁ, 1050, তাহলে কত আসে? 11 পয়েন্ট সামথিং। হ্যাঁ, 11 পয়েন্ট সামথিং। 1050কে যদি 90 দ্বারা ভাগ দেয় তাহলে 11 পয়েন্ট সামথিং। তাহলে আমাদের প্রথম কাজ কি? মাইনাস সাইন রাখলাম, দেন 11 পয়েন্ট সামথিং আমরা কোন সংখ্যাটা নেব? অর্থাৎ 11কে নেব। তাহলে 11 × 90। ওকে, তাহলে দেখো 90-এর সাথে আমরা 11 গুণ করব, তাহলে কত আসে? দেখো 990 আসে। হ্যাঁ, 990। এখন আমার 1050 মিলাইতে আরও কত লাগে ভাইয়া? আরও আমাদের 60 ডিগ্রি লাগে, তাহলে প্লাস 60। দেখো 11 × 90 প্লাস 60, তাহলে দেখো আমার 1050 ডিগ্রি মিলছে। হ্যাঁ, এইভাবে ভাঙ্গানা কে বোঝো নাই? এইটা এতটুকু ভাঙ্গানা কে বোঝো নাই? যদি না বুঝে থাকো তাহলে বলো ভাই বুঝি নেই। এতটুকু এই ভাঙ্গানা, এই যে এই থিটাকে আমরা যেভাবে ভাঙ্গাইছি n × 90 প্লাস থিটা, এটা যদি কেউ না বুঝে থাকো, ভাই এটা বুঝি না, আর একবার বুঝে দেন। এই চ্যাপ্টার কিন্তু এই জিনিসটা কিন্তু আর বুঝাইবো না নেক্সট টাইমে। ওকে, এটা যদি না বুঝে থাকো তাহলে এখনই বলো ভাই বুঝি নেই। সামিউল ইসলাম, আমি বুঝি নাই। বোঝার তো কথা ভাইয়া, কখন আসছেন আপনি লাইভে? ওকে, দেখেন যদি না বুঝে থাকেন আরেকবার দেখেন।
ভাইয়া আবার একটু বলেন, বুঝে না এটা। আচ্ছা দেখেন, প্রথমত আমরা কি করব, এই 1050 আছে, একে আমরা প্রথমত আমরা দেখব n ইন্টু 90 কি বলছে আমাদের, n ইন্টু 90 প্লাস থিটা। এই যে n ইন্টু 90 প্লাস থিটা এরকম বানাবো। হ্যাঁ, এই যে ভিতরে 1050 আছে এটাকে আমরা n ইন্টু 90 প্লাস থিটা এরকম বানাবো। সে বানানোর ক্ষেত্রে প্রথমত n ইন্টু 90 এতটুকু আমরা সিলেক্ট করব। সেই জন্য আমরা কি করব, দেখো 1050 যে আছে এখানে 1050 আছে, এটাকে আমরা কি করব 90 দ্বারা ভাগ দিব। দেখো 1050কে আমরা কি করব 90 দ্বারা ভাগ দেবো, সবাই ক্যালকুলেটর নিয়ে ভাগ দেবো। দেখো 1050 একে আমরা কি করলাম 90 দ্বারা ভাগ দিলাম, দেখো কত আসছে 11 পয়েন্ট সামথিং, অর্থাৎ আমার আসছে হলো 11.666 ওকে সামথিং। আমরা যে পূর্ণ সংখ্যাটা পাইলাম অর্থাৎ 11 পূর্ণ সংখ্যাটা যে পেলাম, এই পূর্ণ সংখ্যা এখানে লিখব। ওকে, পূর্ণ সংখ্যা লিখে 90 দ্বারা গুণ করব। এখন দেখো 11 সাথে যদি 90 গুণ করি আমার গুণফল কত আসবে 990। দেখো এখানে আমার কত ডিগ্রি হয়েছে, 11 সাথে 90 গুণ করলে আমাদের 990। ওকে, এখন আমরা 1050 এটা মিলাইতে এখানে আরো কত লাগবে, তাহলে এখানে কি করব 1050 মাইনাস 990 কত আরো 60 ডিগ্রি। আমার 1050 মিলাইতে এখানে আরো 60 ডিগ্রি লাগে, এই যে প্লাস 60 ডিগ্রি। ওকে, দেখো এখন 990কে 11 দ্বারা গুণ করো, সরি 90কে 11 দ্বারা গুণ করো তাহলে 990, এর সাথে যদি 60 যোগ করো তাহলে আমার 1050 ডিগ্রি মিলে যায়। এইটা হলো n ইন্টু 90 প্লাস থিটা। এই যে 60 ডিগ্রি পুরোটাই হলো থিটা, দেন n হলো আমার 11, বুঝে গেছে? এটাই হলো এরকম প্রকাশ করলাম। ওকে, এবার বলো বুঝছো কিনা। আই হোপ সবাই বুঝছো। সামিউল ইসলাম এবার বুঝছি ভাইয়া, ধন্যবাদ। বাকিরা বুঝছো কি না বলো। সবাই কমেন্ট করো কে কে বুঝছো কে কে বোঝো নাই। এই যে ভাঙ্গা না এতটুকু কে কে বুঝছো কে কে বোঝো নাই। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছো। তাহলে প্রথম ধাপের কাজ আমাদের ডিগ্রি ভাঙানো, এটা শেষ। দেন আমরা কি করব চিহ্নের পরিবর্তন। ওকে, চিহ্নের পরিবর্তন এটা করার জন্য আমরা কি করব চতুর্ভাগে সাহায্য নেব। এই যে দেখো আমাদের চতুর্ভাগ, হ্যাঁ এটা আমাদের কি প্রথম, দেন এটা আমাদের দ্বিতীয়, দেন এটা আমাদের তৃতীয়, এটা আমাদের চতুর্থ। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চারটা চতুর্ভাগ। আমরা এই যে কোণকে পাইলাম, এই কোণ আমার কোন চতুর্ভাগে পড়ছে এটা আমাদের সিলেক্ট করতে হবে। অর্থাৎ 11 ইন্টু 90 প্লাস 60 অর্থাৎ 1050, এই কোণটা সাইন 1050, এই কোণটা আমার কোন চতুর্ভাগে পড়ছে এটা আমাদের ঠিক করতে হবে। সেই জন্য কি করব 90 সাথে দেখো 11 গুণ আকারে আছে, তাহলে 90 বলতে কি প্রথম চতুর্ভাগ থেকে দ্বিতীয় চতুর্ভাগ, এটা পুরোটা আমার কত ডিগ্রি 90 ডিগ্রি, তাই না? তাহলে একটা চতুর্ভাগ থেকে আরেকটা চতুর্ভাগ যাওয়ার পর্যন্ত একটা চতুর্ভাগের মান হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রিকে আমরা 11 বার ঘোরাবো। দেখো এই যে দেখো এখান থেকে শুরু, যেহেতু এটা প্রথম চতুর্ভাগ এখান থেকে আমাদের শুরু হবে 1 2 3 4, আবার 5 6 7 8, আমার কতবার ঘোরাইতে হবে 11 বার, 9 10 11। দেন আমার কত বলছে 11 বার ঘোরানো শেষ, দেন আমার বলছে প্লাস 60। প্লাস 60 বলতে আরো 60 ডিগ্রি সে অতিক্রম করছে, আরো 60 ডিগ্রি সে গেছে। অর্থাৎ এখান থেকে আরো 60 ডিগ্রি বলতে এই ঘর, এখান থেকে আরো 60 ডিগ্রি সে অতিক্রম করছে, তাই না? তাহলে এই কোণটা আমার কোন চতুর্ভাগে ভাইয়া? চতুর্থ চতুর্ভাগে। এই কোণটা আমার কোন চতুর্ভাগে পড়ছে ভাইয়া? চতুর্থ চতুর্ভাগে। এই চতুর্থ চতুর্ভাগ এটা কার ঘর? কস আর সেকের ঘর।
দেখো এখানে কি আছে ভাইয়া, সাইন আছে, এখানে কি আছে, সাইন আছে। বাট চতুর্থ চতুর্ভাগ কার ঘর, কজ আর সেকের ঘরে, যেহেতু সাইন এই ঘরে প্রবেশ করছে তাহলে সাইনের মান কি হবে, নেগেটিভ। সাইনের মান কি হবে, নেগেটিভ। তাহলে সাইন ইন নেগেটিভ, এখানে দেখো একটা নেগেটিভ আছে, অর্থাৎ একটা মাইনাস আছেই। ওকে, এই মাইনাসটা দিয়ে দিলাম। দেন সাইন যে এই ঘরে পড়ছে, সাইনের মান কি হলো, নেগেটিভ হয়ে গেল। দেন আরও একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে ভাইয়া, প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস। এখন বলো এই চতুর্ভাগটা কে বোঝো নাই? এই যে চতুর্ভাগটা ঘুরাইলাম, হ্যাঁ, এই কোনটা যে চতুর্ভাগে ঘুরাইলাম, এটা কি সবার ক্লিয়ার? যেমনটা এই যে এইটা ক্লিয়ার করলাম, দেন এই চতুর্ভাগে কোন কীভাবে ঢুকছে এটা কি ক্লিয়ার সবার? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, অর্থাৎ চিহ্নের পরিবর্তন, 2 নম্বর কাজ যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অনুপাতের পরিবর্তন এটা কিছুই না। 1 আর 2 এই দুইটা ধাপ কি সবার ক্লিয়ার? একটু বলো তো। কারণ কি এই দুইটা হলো ভিত্তি, হ্যাঁ, এই 3টা কাজ যদি না পারো তাহলে ত্রিকোণমিতি কোনো কিছুই পারবে না, কারণ প্রত্যেকটার এরকম মান বের করতে হবে। সেই জন্য আমি এখানে সময় বেশি নিচ্ছি। এটা যদি সবার ক্লিয়ার হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার এত কষ্ট করতে হবে না। বোঝা গেছে? এখন একটু মনোযোগ দিয়ে এই কয়টা কাজ শিখো, একটা লাইভ ক্লাস একটু মনোযোগ দিয়ে করো, সময় লাগুক, একটু ভালোভাবে ক্লিয়ার করো, তাহলে পরবর্তীতে আমাকে এত কথা বলতে হবে না। ওকে, ওকে, কোন ভাগে কি আছে সেটা আর একটু লিখে দিবেন। আচ্ছা, চতুর্থ ভাগে কিভাবে গেছে বুঝি নাই। তাজবিয়া নেওয়াজ, ওকে, সব ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা দেখো, যারা বুঝছো তাদের জন্য ধন্যবাদ, আর যারা বোঝো নাই আরও একবার দেখো। এখানে সময় বেশি নিব, পরবর্তীতে গিয়ে আমাকে যেন এগুলো মানের জন্য কোনো কথা বলতে না হয়। একটা মান দেব, তোমরা বের করে আমাকে বলবা ভাই এটার মান এত। ওকে, আজকে এইটা ক্লিয়ার করে দাও, আজকে সময় লাগুক, পরবর্তী ক্লাসে যেন আমাকে এত কথা বলতে না হয়। ওকে, দেখো ভাঙানো তো সবাই ক্লিয়ার, তাই না? কীভাবে ভাঙাইলাম। ওকে, আর যারা এখনো ক্লিয়ার হও নাই, যারা পরে লাইভে যুক্ত হয়েছো, তারা রেকর্ড ক্লাসটা ভালোভাবে করে নিও। দেখো এটা আমার কি প্রথম চতুর্ভাগ, এটা আমার কি দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা চতুর্থ। দেখো চতুর্ভাগটা দেখো, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। হ্যাঁ, প্রথম চতুর্ভাগ এইটা কার কার ঘর, এটা কার কার, দেখো অল পজিটিভ, অল পজিটিভ। প্রথম চতুর্ভাগ কি অল পজিটিভ। অল পজিটিভ বলতে সাইনের, অর্থাৎ ত্রিকোণমিতির সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, যে 6টা অনুপাত আছে, 6টা অনুপাতই প্রথম চতুর্ভাগে পজিটিভ, অর্থাৎ প্রথম চতুর্ভাগ এটা 6টা অনুপাতেরই ঘর। ওকে, দ্বিতীয় চতুর্ভাগ এই ঘরটা কার কার, সাইন আর হলো কোসেক। দ্বিতীয় চতুর্ভাগ কার কার ঘর, সাইন আর হলো কোসেকের ঘর। তৃতীয় চতুর্ভাগ কার ঘর, এটা হলো ট্যান আর হলো কটের ঘর। তৃতীয় চতুর্ভাগ কার কার ঘর, ট্যান আর হলো কটের ঘর। দেন চতুর্থ চতুর্ভাগ কোজ আর হলো সেকের ঘর। দেখো ঘরগুলা দেখো, প্রথম অল পজিটিভ, দ্বিতীয়ত সাইন আর কোসেকের ঘর, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, বাদবাকি সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, বাদবাকি সব নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে কস আর হলো সেক পজিটিভ, বাদবাকি সব নেগেটিভ। ওকে, চতুর্ভাগ কোন চতুর্ভাগের ঘর কোনটা, কে কোন ঘরে পজিটিভ নেগেটিভ, এতটুকু তো ক্লিয়ার, তাই না? এখন আমরা এই কোনটা ঘুরাবো, ঘুরে আমার কোন চতুর্ভাগে পড়ছে এটা আমরা বের করব। দেখো চতুর্ভাগটা ঘোরানো, দেখো প্রথমত আমরা এতটুকু দেখব, 90-এর সাথে আমার কত গুণ আছে। দেখো 90-এর সাথে আমার কত গুণ আছে, 11 গুণ আছে। যেহেতু প্রথম চতুর্ভাগ এটা, অর্থাৎ আমরা
এখান থেকে শুরু করব, এখান থেকে আমরা শুরু করব। বোঝা গেছে? যেহেতু প্রথম চতুর্ভাগ থেকে আমরা শুরু করবো, অর্থাৎ এখান থেকে। দেখো 90-এর সাথে আমার কত গুণ আছে? 11 গুণ আছে, অর্থাৎ প্রথমত আমরা চতুর্ভাগে 11 ঘর ঘুরাইব। দেখো যেহেতু 11-এর সাথে 90 গুণ, অর্থাৎ প্রত্যেক ঘরের মান কত? 90 ডিগ্রি। এটা কত? 90 ডিগ্রি। এটা কত? আমার 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই না? তাহলে 90 ডিগ্রি 11 বার ঘুরছে, অর্থাৎ 11 × 90। এখন ঘুরাও, দেখো এই যে 1 2 3 4, দেন 5 6 7 8, দেন 9 10 11। ওকে, 11-এর সাথে 90 গুণ আছে, অর্থাৎ 90 ডিগ্রি। 11টা ঘর গেছে, 11টা ঘর গিয়ে এই বিন্দুতে আসছে। দেন কত? +60, আরও 60 ডিগ্রি গেছে, আরও 60 ডিগ্রি কি অতিক্রম করছে। তার মানে কি? এই ঘরে সে প্রবেশ করছে, অর্থাৎ মনে করো এই জায়গায়, হ্যাঁ। অর্থাৎ এই ডিগ্রিটা আমার কোন চতুর্ভাগে পড়ছে? চতুর্থ চতুর্ভাগে। এই যে চতুর্থ চতুর্ভাগে, এই ডিগ্রিটা আমার চতুর্থ চতুর্ভাগে পড়ছে। এই যে ঘর ঘুরাইলাম, চতুর্ভাগ ঘুরাইলাম, এই জায়গায় যদি আমি অন্য কোনোটা দিয়ে বলি এটা কোন ঘরে পড়ছে, এটা কি বের করা যাবে? দেখো তো, এটা কি ক্লিয়ার সবার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে আরেকটা বের করে দেখাও। সেটা হলো কি, 8 × 90 + 45 ডিগ্রি। আমাকে এইটা বলো যে এটা কোন চতুর্ভাগে পড়ছে? এটা কোন চতুর্ভাগে? দেখো 8, এটা কিন্তু 8 × 90 + 45, এইটা আমার কোন চতুর্ভাগে পড়ছে? এটা তোমরা একটু বের করে আমাকে জানো, তাহলে বুঝতে পারবো তোমরা চতুর্ভাগ ঘুরানো বুঝছো। কমেন্ট বক্সে অযথা কেউ কমেন্ট করো না। সৌরভ ভাইয়া আমাদের 4th সেমিস্টারের ক্লাস কি নেবেন? ভাইয়া আমি নিজেই 4th সেমিস্টারে, বুঝছেন? ওকে, বলো এইটা কোন চতুর্ভাগে পড়ছে? জানাও, কমেন্টে জানাও, দেখি কে কে বুঝতে পারছো। ওকে, জান্নাতুল ফেরদৌস তোবা প্রথম চতুর্ভাগ, মেহেদি প্রথম, লেখন মিয়া প্রথম ঘরে, মন্ডল প্রথম, মারুফ প্রথম, মুসলিম। আচ্ছা, বোঝা গেছে তাই না? ওকে, দেখো এইটা, দেখো এইটা বুঝলে অলমোস্ট ক্লিয়ার, চতুর্ভাগটা ক্লিয়ার তাই না? দেখো 90 ডিগ্রি কয়বার ঘুরছে? 8 বার ঘুরছে। 8 বার ঘোরাও, 1 2 3 4 5 6 7 8, 8 বার ঘুরছে। দেন +45, আরও 45 ডিগ্রি গেছে, অর্থাৎ সে প্রথম চতুর্ভাগে, অর্থাৎ এই কোণটা আমার কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। ওকে, তার মানে কি আমাদের চতুর্ভাগটা ক্লিয়ার, কোন চতুর্ভাগে পড়ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? এই 11 × 90 + 60, এটা আমার কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে, তাই না? এটা আমার চতুর্থ চতুর্ভাগে, এইটা আমার চতুর্থ চতুর্ভাগে গেছে। এখন তোমরা বলো চতুর্থ চতুর্ভাগ কার ঘর? কজ আর হলো সেকের ঘর। কার কার ঘর? কজের ঘর আর হলো সেকের ঘর, তাই না? দেখো চতুর্থ চতুর্ভাগ, এইটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে গেছে, এই ঘরটা কজ আর সেকের ঘর। বাট এখানে আমার কি আছে ভাইয়া? সাইন আছে। এখানে কি? সাইন। অর্থাৎ সাইনের ভিতরে যে কোণটা আছে, সাইনের কোণটা আমার অন্যের ঘরে চলে গেছে, অর্থাৎ কজ আর সেকের ঘরে চলে গেছে। সাইন যদি কজ আর সেকের ভিতর চলে যায় তাহলে সাইনের মান কি হবে? নেগেটিভ হয়ে যাবে। এই যে সামনে যে মাইনাস চিহ্নটা আছে, একে এই অবস্থায় রেখে দাও, মাইনাস চিহ্নটা এই অবস্থায় রেখে দাও। দেন সাইনের এই মানটা অন্যের ঘরে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগ বলতে কজ আর সেকের ঘরে চলে গেছে। তার মানে কি? এটা নেগেটিভ হয়ে যাবে, আরও একটা মাইনাস,
তাই না? এখন মাইনাসে মাইনাসে আমার কি হয়ে গেল ভাইয়া? প্লাস হয়ে গেল। এই হলো আমার চিহ্নের পরিবর্তন। এই হলো চিহ্নের পরিবর্তন। এই চিহ্নের পরিবর্তনটা কীভাবে করলাম এটা কি সবাই বুঝছো? বলো তো। এখানে প্লাস কীভাবে হইলো, এখানে প্লাস কীভাবে হলো, এটা কি সবার ক্লিয়ার? এটা বলো। ধাপে ধাপে কিন্তু করাইতেছি, হ্যাঁ আজকে ক্লাসটা ধাপে ধাপে করাইতেছি, নেক্সটের জন্য এগুলো আমার আলোচনা করতে না হয়। ওকে, দেখি তোমরা কেমন বুঝছো। এরপরেরটা আমি করতে দিব একটা। এখন বলো, এই চিহ্নের পরিবর্তন 2 নাম্বার যে কাজ, চিহ্নের পরিবর্তন, এটা কি সবার ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছো? মাহবুদুল হাসান রাহাত, জি ভাইয়া ক্লিয়ার, ধন্যবাদ। সাইমুল ইসলাম, আচ্ছা ধন্যবাদ। সবাই বলো, চিহ্নের পরিবর্তন এটা কি সবার ক্লিয়ার হইছ? মেহেদি হাসান, ওকে ধন্যবাদ ভাইয়া। বাকিরা কমেন্ট করো। আর একবার বোঝাবেন ভাই, চিহ্ন পরিবর্তন করা মারুফ। আচ্ছা বাকিরা বলো। অ্যান্সার বের করা শেষ, ধন্যবাদ। মনিরুল ইসলাম ভাইয়া আর একবার বোঝাবেন। আচ্ছা দেখো, দেখো এখন এখানে আমার কি কইছে, সাইন, হ্যাঁ এখানে যে মাইনাস আছে কি নাই, মাইনাস আছে কি নাই এটা আমরা দেখবো না। এখানে সাইনের আগে এটা আমার যা থাকে থাক, বুঝে গেছে? এই সামনে আমার যা থাকে থাক, শুধু আমরা দেখব এই সাইনের ভিতর যে কোণটা আছে, অর্থাৎ এই ডিগ্রিটা আছে, এটা আমার কোন চতুর্ভাগে গেছে। আমরা বের করছি কোন চতুর্ভাগ ভাইয়া? চতুর্থ চতুর্ভাগে গেছে। দেখো সাইনের ভিতরে এই ডিগ্রিটা আমার চতুর্থ চতুর্ভাগে গেছে, মানে কি সাইন আমার চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করছে। আমার চতুর্থ চতুর্ভাগ ঘর কার? কজ আর হলো সেকের ঘর, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে এই ঘরে কজ আর সেক দুইটা আমার কি হবে? পজিটিভ হবে। বাদ বাকি যে 4টা অনুপাত আছে কজ আর সেক ব্যতীত সবগুলা যদি এই চতুর্ভাগে ঢোকে তাহলে তাদের মান কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো সাইন এই কোণটা আমার চতুর্থ চতুর্ভাগে গেছে, অর্থাৎ আমার সাইন অন্যের ঘরে প্রবেশ করছে, সেই জন্য কি আমার মাইনাস, সেই জন্য কি মাইনাস। সাইনের আগে থেকে একটা মাইনাস ছিল, এখন এই মাইনাসটা যদি সামনে দেই এবং সাইন যে অন্য চতুর্ভাগে ঢুকলো সেই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমার কি হয়ে গেল ভাইয়া? প্লাস হয়ে গেল। মাইনাসে মাইনাসে প্লাস, এ হলো আমার চিহ্নের পরিবর্তন। দেন কি বলছি? অনুপাতের পরিবর্তন। দেন কি? অনুপাতের পরিবর্তন। শর্ত কি? এন যদি বিজোড় হয়, এন যদি কি হয়? বিজোড় হয়। এন বলতে 90-র সাথে যে এন গুণ আকার আছে এটা যদি আমার কি হয়? বিজোড় হয়। দেখো 90-র সাথে আমার 11 গুণ আকার আছে, তাই না? 11টা কি? আমার এন এর মান। তাহলে 11 জোড় না বেজোড় ভাইয়া? 11 হলো বেজোড়। তাহলে দেখো সাইন থাকলে কি হবে ভাইয়া? কজ হবে। সাইন থাকলে কি হবে? কজ হবে। এই যে হলো আমার কজ। দেন আমরা কি বলছি? এখান থেকে শুরু করে এতটুকু পুরোটাই আমার বাদ, এতটুকুর কাজ শেষ। শুধুমাত্র শেষে যে ডিগ্রি আছে, শেষে যে আমার কোনটা আছে এটা নেব, 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। এখন তোমরা কস 60 ডিগ্রির মান বের করো, কস 60 ডিগ্রির মান বের করো। দেখো কস 60 ডিগ্রির মান আরেকবার বের করা দেখাই। এই যে কস দেন 60 ডিগ্রি ইকুয়াল স্কোয়ার দেন ইকুয়াল এবিসি দিলে দেখো 1/4 কত আসছে ভাইয়া? 1/4, 1/4। এটাকে যদি রুট করি তাহলে কি হবে? 1/2 অর্থাৎ হাফ। কস 60 ডিগ্রি মান কত ভাইয়া? হাফ। এটা হলো আমার অ্যান্সার। এখন বলো 2 নাম্বারটা সবাইকে ক্লিয়ার? 2 নাম্বার বলতে আমি কিন্তু নিয়ম বোঝাইছি, হ্যাঁ কোনো অঙ্ক আমি বোঝাইনি, নিয়ম বোঝাইছি। এই নিয়মের অর্থাৎ আমি যদি কস -300
এটা যদি বলি বা যে কোনো একটা কোণ দিয়ে যদি বলি ভাই এটা মান বের করো এইরকম, তাহলে মান বের করা কি যাবে বলো? ওকে, তাহলে ক্লিয়ার? দেখো 3 নাম্বার কি বলছে, cos মাইনাস 300, তাই না? 3 নাম্বার cos মাইনাস 100, এটার প্রথম ধাপের কাজ কি, cos-এর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা কি হয় প্লাস হয়ে যায়, তাহলে কি পেলাম cos 300 ডিগ্রি। এখন বাদ বাকি তোমরা বের করে আমাকে মান বলো, ভাইয়া cos 300 ডিগ্রির মান এত। প্রথমত কি করবা, cos রাখবা, 300-কে ভাঙ্গাবা, ভাঙ্গানোর পর কি করবা, চিহ্নের পরিবর্তন অর্থাৎ চতুর্ভাগ ঘোরাবা, দেন কি অনুপাতের পরিবর্তন যদি করা লাগে, n যদি বিজোড় হয় তাহলে অনুপাতের পরিবর্তন করবা, cos থাকলে কি হয় সাইন হয়, যদি n জোড় হয় তাহলে তো করার দরকার নাই, বুঝে গেছে? এভাবে আমাকে cos 300 এটার মান আমাকে বের করে বলো ভাইয়া এত। ওকে, তাহলে বুঝতে পারবো, বোঝা গেছে? এটার মান বের করে আমাকে বলো ভাইয়া মান বের হইছে এত। ওকে, ওকে মুকুল মিয়া 1/2 ঠিক আছে। বাদ বাকি সবার কি বের হইছে, এটার মান কি বের হইছে বলো? মান কি হবে ভাইয়া, হাফ হবে তাই না? দেখো অনেকের হাফ বের হইছে, তার মানে বুঝছো তাই না? দেখো যদি ভাঙাতে চাই তাহলে 300-কে আমরা ভাঙাও কিভাবে, 300 এটাকে আমরা কি করব 90 দ্বারা ভাগ দেব, তাহলে কত আসছে দেখো 3 পয়েন্ট সামথিং। যেহেতু 3 পয়েন্ট সামথিং আমরা পূর্ণ সংখ্যা নিব 3, দেন তার সাথে 90 গুণ করব। দেখো 3-এর সাথে যদি 9 গুণ করি তাহলে 3-এর সাথে যদি 90 গুণ করি তাহলে 270। আমার 300 মিলাতে আরও কত লাগে, 30 ডিগ্রি লাগে, প্লাস 30 ডিগ্রি। এই হলো আমার কোণকে ভাঙানো। দেন আমরা কি করব, প্রথমভাবে কাজ শেষ, দেন চিহ্নের পরিবর্তন, আমরা চতুর্ভাগ ঘোরাবো। দেখো 90-এর সাথে কত গুণ আছে, 3 গুণ আছে, চতুর্ভাগ ঘোরাও, 1 2 3 গুণ আছে, তারপর প্লাস 30, আরও 30 ডিগ্রি গেছে, তার মানে সে কি চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করছে। তাহলে cos চতুর্থ চতুর্ভাগে প্রবেশ করছে। দেখো চতুর্থ চতুর্ভাগ কার ঘর, cos-এরই ঘর, তাহলে cos প্লাসই থাকবে। ওকে, cos-এর সামনে প্লাস আছে, প্লাসই থাকবে, কারণ কি এই কোণটা আমার চতুর্থ চতুর্ভাগ অর্থাৎ cos-এর ঘরে প্রবেশ করছে। এখন দেখো এখানে n কি 3 না, n 3 কি বেজোড় সংখ্যা, 3 বেজোড় সংখ্যা হইলে cos কি হবে আমার সাইন হয়ে যাবে, cos হবে আমার সাইন, দেন সবগুলো বাদ দিয়ে আমার 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। ওকে সাইন 30 ডিগ্রির মান কত, হাফ। এই হলো তোমাদের মান নির্ণয়। ওকে, সবার কি ক্লিয়ার? তারপর আমরা আর একটাতে ঢুকবো, অতি সংক্ষিপ্ত আজকে ক্লিয়ার করবো। হ্যাঁ,
tan 17π/4। দেখো এখন আছে পাইয়ের অঙ্ক, হ্যাঁ, আরেকটা কি আছে tan 17π/4। দেখো এখানে 17 পাই আছে, হ্যাঁ। এখন যদি পাই দিয়ে থাকে তাহলে আমরা কি হবে মান বের করব। এই পাইটা যদি শিখি, এর আগে ডিগ্রিতে শিখলাম, হ্যাঁ, ডিগ্রিতে শিখলাম, এখন আমরা পাই আছে, পাইকে আমরা ডিগ্রিতে রূপান্তর করে এটা আমরা শিখব। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের মান নির্ণয় মোটামুটি শেষ। ওকে, ক্লিয়ার? ওকে, আচ্ছা। আরেকটা কথা কি, তোমরা যারা এখনো ক্লিয়ার হও নাই বা যারা লাইভে পরে যুক্ত হইছো তাদের জন্য এই ক্লাস, পুরো ক্লাসের রেকর্ড ক্লাসটা আমাদের কৃষি ডিপ্লোমা পাঠশালা যে চ্যানেল আছে ওখানে দেওয়া থাকবে। কৃষি ডিপ্লোমা পাঠশালা নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, দেন ফেসবুক পেজ আছে, হ্যাঁ। সেই কৃষি ডিপ্লোমা পাঠশালা পেজে সবাই ফলো দিয়ে রাখবা। এগুলো ক্লাসের সব আপডেট এবং ক্লাসের রেকর্ড ক্লাস কৃষি ডিপ্লোমা পাঠশালা পেজে দেওয়া থাকবে। দেন তোমাদের যেগুলো সাজেশন, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সবগুলো যে সাজেশন, প্রত্যেকটা সাজেশন পার্ট বাই পার্ট আকারে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার আকারে আমাদের কৃষি ডিপ্লোমা পাঠশালা পেজে আপলোড করা হবে, হ্যাঁ, তোমাদের পরীক্ষার সামনে। এবং প্রত্যেকটা ক্লাস যে আছে এগুলো ক্লাসের যে নোট আমরা ওই কৃষি ডিপ্লোমা পাঠশালা পেজে দিয়ে দেবো, হ্যাঁ। এখন দেখো tan 17π/4 এটাকে আমরা কিভাবে সলভ করবো। দেখো প্রথমত এটাকে একটু রাফ করে নেব, হ্যাঁ, রাফ করে নেব কিভাবে। আচ্ছা এখানে লিখি, দেখো tan 17π/4 একে আমরা কি করব ডিগ্রিতে প্রকাশ করব, হ্যাঁ। আমরা পায়ের মান কত জানি, 3.1416, তাই না? পায়ের মান কত জানি, দেখো 3.1416 পায়ের মান এইটা। কিন্তু পাই যদি কোনো ত্রিকোণমিতির ভিতর ঢুকে যায়, পাই কোন জায়গায় ত্রিকোণমিতির ভিতর যদি ঢোকে তাহলে পায়ের মান হয় 180 ডিগ্রি। পায়ের মান কত হয় ভাইয়া, 180 ডিগ্রি। ওকে, যদি এই পাইটা আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টারে ঢুকে যায় তাহলে পায়ের মান কত হবে আমার 180 ডিগ্রি। তখন কিন্তু 3.1416 এটা কিন্তু হবে না। ওকে, তাহলে 17 পাই আছে এখানে, পায়ের মান আমার কত ভাইয়া, 180 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এটাকে, এই পুরোটাকে আমরা আগে কি করব, ডিগ্রিতে রূপান্তর করব। কি করব, ডিগ্রিতে রূপান্তর করব। তাহলে 17 পাই, 17 সাথে পাই গুণ করো, তাহলে 17 ইন্টু 180 ডিগ্রি 3060। ওকে, তাহলে 17 সাথে যদি 180 গুণ করে, পায়ের মান তো যেহেতু 180, তাহলে আমার ওপরে কত আসে 3060। এখন তাকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 765 কত আসছে দেখো, 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 765। তাহলে tan 765, দেখো তাহলে tan 765 ডিগ্রি এটার মান কি বের করা যাবে, একটু আগে শিখাইলাম ঠিক সেম ভাবে tan 765 এটার মান বের করবা। ওকে, এটা আমরা কিন্তু রাফ করতেছি, তাই না? দেখো রাফ করাটা দেখো, এখন একে আমরা ভাঙাবো, হ্যাঁ। কিভাবে, 765 প্রথমত কি করব, যেহেতু ভিতরে মাইনাস নাই, মাইনাস বের করার কোনো ঝামেলা নেই, তাহলে এটাকে আমরা 90 দ্বারা ভাগ করব। 765 ভাগ 90, দেখো 8.5 কত আসছে, 8.5 অর্থাৎ 8 পয়েন্ট সামথিং, 8 আমরা পূর্ণ সংখ্যা নেব। তাহলে tan ইন্টু 8 ইন্টু 90, 8 কি পূর্ণ সংখ্যা নেব। এখন 90 সাথে 8 গুণ করো, কত আসে দেখো, 90 ইন্টু 8, 720 কত আছে, 720। আমার এখানে কত আছে 765, এখানে 765, 90 সাথে 8 গুণ করে আমার কত আসছে 720। এখন আমার কত লাগে, আরো 45 ডিগ্রি লাগে, যোগ করো 45। ওকে, এটা হলো আমাদের ভাঙানো। দেন এরপরে কাজ কি, চতুর্ভাগ ঘোরাবো, তাই না? আচ্ছা দেখো 90 সাথে 8 গুণ আছে, তাহলে কতবার, 8 বার, এই 4 দেন আবার 4 8, তার সাথে 45, আরও 45 ডিগ্রি গেছে, অর্থাৎ সে প্রথম চতুর্ভাগে। এখন বলো প্রথম চতুর্ভাগে সব কি, অল কি পজিটিভ, তাহলে tan এর মান কি ওখানে পজিটিভ, প্লাস আছে tan প্লাসই থাকবে। দেন দেখো 8 কি জোড় সংখ্যা, 8 বিজোড় না, যদি জোড় সংখ্যা থাকে তাহলে tan আমার tanই থাকবে, হ্যাঁ। তাহলে tan থেকে গেল, দেন সবগুলো বাদ কি থাকবে 45।
এখন tan 45 এর মান যেভাবে বের করতে বলছি সেভাবে বের করবা, দেখবা 1। tan 45 ডিগ্রি মান কত ভাইয়া? 1। তাহলে এটা আমরা কি করলাম? রাফ করলাম। রাফটা কি বোঝা গেছে বলো তো সবাই একটু? রাফটা যদি বুঝে থাকো তাহলে এইদিকে কোনো ঝামেলাই নাই, শুধু এটা দেখবো এখানে বসাবো। দেখো যেহেতু আমরা এটা পায়ে বলছে, আমাদের ডিগ্রিতে করা যাবে না, পায়ে আকারেই করতে হবে। কীভাবে দেখো, এইটা এই লাইনটা কি আমার এই লাইনটাই না, এই লাইনটা কি এই লাইন, তারপর থেকে আমরা করতেছি। দেখো এটা দেখবো এখানে বসাবো, tan 8 × 90, 8 × 90, এটাকে আমরা পায়ের আকারে লিখবো। দেখো আমরা কি কি জানি এটা সবাই লিখে রাখো। পায়ের মান কত? 180 ডিগ্রি, π/2 এর মান কত আমার? 90 ডিগ্রি। বুঝে গেছে? পায়ের মান 180 ডিগ্রি হলে π/2 এর মান কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এটা আমাকে কি লিখি? π/2। ওকে, সেই π/2 প্লাস 45, প্লাস কি 45। ওকে, এটা একটু রাফ লিখে নিও। 60 π/3 যদি হয়, তা π/4 যদি হয় তাহলে 45। এটা একটু খাতায় লিখে রাখো সবাই। পায়ের মান 180 ডিগ্রি, π/2 হলো 90 ডিগ্রি, π/3 হলো 60 ডিগ্রি, π/4 হলো 45 ডিগ্রি। এটা একটু খাতায় লিখে রাখো। ওকে, লেখা শেষ। তাহলে আমার এখানে কত বলছে? 45 ডিগ্রি বলছে, তাই না? প্লাস 45 ডিগ্রি। 45কে আমরা কীভাবে লিখতে পারি? π/4, তাই না? তাহলে এখানে দেখো আর এখানে লিখো, দেখো প্লাস π/4। ওকে, দেখো এই লাইনটা দেখে দেখে এখানে কপি করলাম, জাস্ট এখানে আমার ডিগ্রিতে আছে, এখানে আমরা পাই আকারে লিখলাম। হ্যাঁ, এই যে 8 × 90, 90কে আমরা π/2 আকারে লিখবো, দেন প্লাস, দেন 45কে আমরা π/4 আকারে লিখবো, দেন তারপর কি বলছে দেখো, এটা দেখবো আর এখানে লিখবো tan 45, 45কে আমরা কি লিখবো? π/4, π/4, দেন এটা মান কত আমার? 1। এই হলো আমার অ্যান্সার। ওকে, এটা দেখবো এখানে লিখবো। এটা দিয়ে যদি করে আসো তাহলে কিন্তু হবে না, আমার পাই আছে, পাই দিয়েই করতে হবে। এখন এটা কে বোঝে নাই আমাকে বলো, এটা কে বোঝে নাই? যদি আগেরটা বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো, এটা কিছুই না, কারণ এটা দেখছি এখানে লিখছি। ওকে, পায়ের যেগুলো মান ছিল ওগুলো মান দেখবা, এখানে লিখবা কার মান কত। ওকে, আচ্ছা ক্লিয়ার? অতি সংক্ষিপ্ত মোটামুটি ক্লিয়ার। অতি সংক্ষিপ্ত মান বের করে আসবে। তারপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপে বলবা, ভাইয়া বইয়ের নাম বলবা এবং নাম্বার বলবা, সলভ করে দিব। আজকে তোমাদের ত্রিকোণমিতির প্রথম ক্লাস, হ্যাঁ, এই জন্য একটু সময় লাগলো। দেন কালকে একটা ক্লাসে তোমাদের সপ্তম অধ্যায়টা শেষ করার চেষ্টা করবো। ওকে, তোমাদের একটু বাড়ি কাজ দিয়ে দেই। এই চারটা তোমাদের হোমওয়ার্ক, এবং এই হোমওয়ার্কটা করে আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবা। হ্যাঁ,
ওকে, মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড হও নাই তারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাবা। কিভাবে অ্যাড হবা, আমাদের যে কৃষি ডিপ্লোমা পাঠশালা পেজ আছে এই পেজে সবাই নক করবা। নক করলে তোমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ওকে, এই যে আমাদের কৃষি ডিপ্লোমা পাঠশালা পেজ, এই পেজে সবাই নক করবা। এই পেজে নক করলে তোমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। ওকে, সবাই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবা। অ্যাড হলে ওই গ্রুপে সব ক্লাসে আপডেট দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসের সাজেশন নোট আকারে ওই ক্লাসে দেওয়া হবে এবং যার যেটা সমস্যা মেসেঞ্জার গ্রুপে বলে দেওয়া হয়। এবং এই 4টা বাড়ি কাজ অবশ্যই তোমরা করবা। যদি বুঝে না থাকো তাহলে পরবর্তী লাইভ ক্লাসে বলবা ভাই এটা বুঝে নেই। আচ্ছা, এর পরের যেগুলো ক্লাস আছে আজকে একটু সময় বেশি লাগলো, তারপরও সবাই একটু ক্লিয়ার হয়ে যাও। যারা বোঝো নাই তারা হয়তো বা লেটে আসছো, আর যারা ফার্স্ট থেকে আসো তারা আই হোপ বুঝতে পারছো পুরোটা। এই মান বের করা যারা ক্লিয়ার হয়েছো, পরবর্তী ক্লাসে অর্থাৎ চতুর্ভাগ সম্পর্কিত যে আলোচনা আজকে করলাম এই আলোচনা যারা ক্লিয়ার হয়েছো, পরবর্তী লাইভ ক্লাসে আমার এত কিছু বলতে হবে না। একটা লাইভ ক্লাসে এই সপ্তাহের মধ্যে আমি শেষ করে দিতে পারবো। শুধু আজকে এই ত্রিকোণমিতি পাঠটা শুরু করলাম দেখে একটু সময় নিলাম, এর পরবর্তীতে যেন এত কথা বলতে না হয়। যেগুলো মান বের করতে দিচ্ছি এগুলো মান আমি বললেই যেন বের করে দিতে পারো। ওকে, যারা এখনও ক্লিয়ার হও নাই কাঁচা আসো তারা এই ক্লাসটা আবার দেখবা। এই ক্লাসটা আমাদের কৃষি ডিপ্লোমা পাঠশালায় পেজে ছাড়া হবে। ওকে, ওই পেজে আমাদের আপডেট দেওয়া হবে এবং ক্লাসে রেকর্ডও থাকবে, ওখান থেকে আবার করে নেবা। ওকে, তাহলে আজকে লাইভ ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাই রেডি হও এবং এই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা। কে কে করতে পারছো কে করতে পারো নাই, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হওয়ার নিয়ম আমি বলে দিছি। কৃষি ডিপ্লোমা পাঠশালা পেজে নক করবা, সার্চ দেবা কৃষি ডিপ্লোমা পাঠশালা। ইউটিউবে আমাদের চ্যানেল আছে, ফেসবুকে আমাদের পেজ আছে। নক করলে ওই পেজে আমাদের নক করলে আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং অনেকগুলা গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, সেগুলো গ্রুপে বিভিন্ন ক্লাস দেওয়া হয়। তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।